আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতে পেলেন যে বাশার আল আসাদের দীর্ঘ ২৪ বছরের যে শাসনামল সেটি শেষ হয়ে গেল গতকালকেই, এবং এরপরে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সিরিয়াতে। এটাকে অনেকে অনেকভাবেই বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল ধারার, বিশেষ করে বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষীদের মাঝে যে জিনিসটা বেশি উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে যে শিয়াদের পতন, সুন্নিদের উত্থান, সুন্নিদের জয়। তো মূলত আসলে এখানে ব্যাপারটা কি, একটু বড় বিগার পিকচারে দেখলে আসলে ব্যাপারটা কি ইঙ্গিত করছে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো, আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা ব্যাপারটা ধরতে পারবেন, বুঝতে পারবেন এবং ডটসগুলো সব কানেক্ট করতে পারবেন। এর সাথে আমি অনেক কয়টা ডটস একসাথে দেখাবো, একটার সাথে একটা খুব সুন্দরভাবে মিলে যায়। তো প্রথমত যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বলতে আসছিলাম যে ২০১১ সালে সিরিয়ায় যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সেটা আসলে শেষ হবার পথে রয়েছে। ২৩ সালে বলা হয়েছে, ২৪ সালের শুরুতেও বলা হয়েছে, এবং সেটা আমরা দেখলাম যে অবশেষে গৃহযুদ্ধটার একটা চরম পর্যায়ে চলে আসছে। এবং এটাই যে আসলে গৃহযুদ্ধের সমাপ্তি এটা কিন্তু আমরা বলতে পারি না, বরং এটার থেকে একটা বড় ধরনের কনফ্লিক্টের আশঙ্কা করা যেতে পারে। কেন করা যেতে পারে সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে সিরিয়ায় অলরেডি কত কত বাহিনী রয়েছে, তুরস্ক রয়েছে, আমেরিকা রয়েছে, ইসরায়েল সেখানে প্রবেশ করেছে, আগে থেকেও ছিল, ইরান রয়েছে, আরও অনেক অনেক কান্ট্রিজ আস্তে আস্তে সেখানে আসছে, রাশিয়া রয়েছে। একটা জিনিস আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছি, যখন লেবাননে পেইজার বিস্ফোরণ হয়েছিল তখন আমি আপনাদেরকে বলছিলাম যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটা তোড়জোড় শুরু হবে। এটা না হলে কখনোই আপনার ওই যে থার্ড টেম্পল সেটা কিন্তু হবে না, এটা প্রথমত বুঝতে হবে। এখন বর্তমান সময়ে হয় কি, কোনো দেশ আসলে দখল করার মাধ্যমে কিন্তু সাম্রাজ্য বিস্তার ঘটে না, বরং দেশগুলো সেই দেশের নামেই থাকে, কিন্তু সেটাকে মূলত তার কর্তৃত্ব নেওয়ার মাধ্যমে বা পুতুল সরকার বসানোর মাধ্যমে আসলে সেটাকে কোনো শক্তিশালী দেশের অন্তর্ভুক্ত করে ফেলা হয়। এই যেমন ধরেন আমেরিকা, এখন শুধু কি সারা বিশ্বব্যাপী আমেরিকা কি আমেরিকাই না, তারা অলরেডি সারা বিশ্বব্যাপী এরকম অনেক শত শত দেশকে তাদের কন্ট্রোলে রেখেছে। কিভাবে? তাদের একেবারে মনোনীত যেসব লিডার্স রয়েছে তাদেরকে বসিয়ে। একইভাবে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিরিয়ায়ও কিন্তু সেই ব্যাপারটা ঘটে গেল। অর্থাৎ বাশার আল আসাদ ছিল হচ্ছে আমেরিকার বিরোধী এবং আমেরিকা এবং পশ্চিমা যে শক্তিটা তাদের বিরোধী। তো রাশিয়া বরাবরের মতো চাইলেও অবশেষে রাশিয়া এখানে আর পেরে উঠল না, ইরান এবং রাশিয়া তাদের বলয়টা আর পেরে উঠল না, যদিও গত বছর কিন্তু চায়নার সহযোগে বেশ খানিকটা এগিয়ে গেছিল। তো এখন মূলত আসলে কি ঘটবে দেখেন, নেতানিয়াহু ঘুরে ফিরে আবার চলে এসছে, ওদিকে ডোনাল্ড ট্রাম্পও আবার কামব্যাক করেছে। এই দুইজন নেতার কথা আমি বলেছিলাম যে ওই তৃতীয় যে তাদের যে টেম্পলটা রয়েছে ওটা তৈরি করতে গেলে এই দুজন নেতার প্রয়োজন, এবং ইসরায়েলকে যদি সারা বিশ্বের ওপর আসলে শক্তিশালী করতে হয় তাহলে এরা ছাড়া আর কেউ পারবে না। তো সেই ঘটনাটা ঘটে গেছে। এখনও ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসেনি, অর্থাৎ তার যে প্রেসিডেন্সি সেটার যে আপনার ইফেক্টিভনেস সেটা এখনো শুরু হয়নি, জানুয়ারি থেকে স্টার্ট হবে। তো ইন দ্য মিন টাইম যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে যে সিরিয়ার একটা বিশাল অংশ কিন্তু বৃহত্তর যে ইসরায়েল সেটার অংশ। আপনারা একটু ম্যাপটা দেখেন, তো এই সিরিয়াটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এবং অলরেডি এটা ইসরায়েলের কুক্ষিগত হয়ে যাচ্ছে। আপনারা সামনে অনেক কিছুই দেখবেন যে এই সুন্নিরা জয়ী হলো, এই হলো, সেই হলো, মূল ঘটনা কিন্তু ভিন্ন। আমরা এই একটা জিনিস বারবারই বুঝবো যে কে কি করছে, ওপরে একরকম দেখছি, ভেতরে কিন্তু ঘটনাটা ভিন্ন। হ্যাঁ, তো সেন্টিমেন্ট নিয়ে খেলবার জন্য অনেক কিছু সামনে প্রদর্শিত হবে, সামনে দেখানো হবে, কিন্তু মূল ঘটনা কিন্তু তা না। অর্থাৎ সামনে যেটা দেখবো, নিউজে যেটা আসবে, তার ভেতরকার ঘটনা কিন্তু ডিপলি যদি আমরা চিন্তা না করি, বোঝার না চেষ্টা করি, এবং এটা যদি ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে যদি আমরা ডটসগুলো মেলাতে না থাকি তাহলে কিন্তু আমরা হঠাৎ করে ধরতে পারবো না। সেরকমটাই ঘটছে। তো আগামীতে অলরেডি সিরিয়া চলে গেল, এরপরে লেবানন, আরও অন্যান্য যেসব কান্ট্রিজ রয়েছে, অর্থাৎ বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেসব কান্ট্রিজ রয়েছে তাদেরকে একে একে সব কিছুকে কন্ট্রোলে নিয়ে আসা হবে নিজস্ব পুতুল সরকার বসানোর মাধ্যমে। এটার পরে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই, এটা আমি একেবারে বেশ খানিকটা নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই কিন্তু সেখানে জেরুজালেমে থার্ড টেম্পল নির্মাণের কাজবাজ একেবারে ফাইনাল যে অংশটুকু রয়েছে সেটাও আসলে হয়ে যাবে। এখন হবে কি না, অনেকে বলছেন যে এটা কখনোই সম্ভব না। দেখেন এখানে আমরা কোরআনটাকে নিয়ে আসবো। কোরআনে কি রয়েছে যে বনি ইসরায়েলদের কথা বলা রয়েছে যে তারা দুইবার বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এবং দুইবারই তাদেরকে বিতাড়িত করা হবে।
এই দুইবার অলরেডি ঘটে গেছে, প্রথম টেম্পলে এবং সেকেন্ড টেম্পলে। বলা হয়েছে কোরআনের ওই অংশে কিন্তু আরও এটুকুও বলা রয়েছে, যদি তারা আবারও যদি কোনো রকম বিপর্যয় সৃষ্টি করে বা যদি বড় ধরনের সীমা লঙ্ঘন করে, তখন আবারও করা হবে তাদের সাথে একই আচরণ। এখন দেখতে হবে যে আসলে ওই যে বনি ইসরায়েলদের কথা বলা হচ্ছে, তারা কি আসলে সীমা লঙ্ঘন করবে কিনা, বা আসলে কতটুকু গেলে এটা আসলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ওনার কাছে আসলে এটা সীমা লঙ্ঘন কোন পর্যায়ে গেলে মনে হবে এবং তারপরে তাদেরকে ধরা হবে, এটা আসলে আমরা বলতে পারি না। তবে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কোরআনের বলা দুবার অলরেডি তাদের সাথে এরকম ঘটনা ঘটে গেছে। এবার যদি তারা সীমা লঙ্ঘন করা পর্যন্ত তারা একের পর এক তাদের উত্থান ঘটতে থাকবে এবং তাদের সাথে কেউ পেরে উঠবে না, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। একেবারে শেষমেশ যে হয়তো বা সীমা লঙ্ঘনের সেই ব্যাপারটা আমরা সেটা আসলে ওই দাজ্জাল কেন্দ্রিক ঘটনার মাধ্যমে যেটা বলতে পারি, ওইটাই হতে পারে একেবারে সর্বোচ্চ সীমা। ওকে, তবে এখানে কিছু জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে আসলে আলাদা আলাদা ধর্মে বিভক্ত না করে যদি আমরা শুধু দুটা ভাগে ভাগ করি, যে মুক্তিপ্রাপ্ত এবং কারা আসলে মুক্তিপ্রাপ্ত না, এই দুইটা দল, অর্থাৎ সত্যিকারের বিশ্বাসী এবং সত্যিকারের যারা অবিশ্বাসী, এই দুইটা দলে যদি বিভক্ত করি সেটা বেশি সুবিধা হয়। আসলে তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তারা যে আসমানি কিতাব তার মেইন যে বেসিক প্রিন্সিপাল সেইগুলো তারা ফলো করবে। যেমন একটা জিনিস রয়েছে যে আমরা কোনো নবীদের মধ্যে রাসূলদের মধ্যে কি করি না, ভেদাভেদ করি না, তারতম্য করি না, এই নীতিটা থাকতে হবে। আপনি যদি দেখেন যে ইহুদি, খ্রিস্টান, তারপরে আপনার অন্যান্য যত ধর্ম, তারা কিন্তু এক এক নবী কেন্দ্রিক আলাদা হয়েছে। অর্থাৎ তারা প্রত্যেকেই বলতে চাইছে যে আমাদের নবীরা হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ, আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, আমাদেরকেই মনোনীত করা হয়েছে। এইটা আসলে একটা ভুল কনসেপ্ট হচ্ছে যে আমরা কোনো নবীদের মধ্যে রাসূলদের মধ্যে কোনো রকম আসলে তারতম্য করব না, সবাইকেই আমরা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রেরিত মেসেঞ্জার হিসেবে আমরা মনে করব এবং সবাইকে আমরা ইকুয়াল মনে করব। তাহলেই হবে হচ্ছে আসল মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য। তখন হবে কি, আর ওই যে মারামারি, কাটাকাটি, ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, এই জিনিসগুলো থাকবে না। তো এটা একেবারে চরম সত্য, একেবারে সর্বোচ্চ লেভেলের সত্য, বাট এটা আসলে অনেকেই ধরতে পারবে না। সবাই নিজ নিজ নবীদেরকে শ্রেষ্ঠ বানাতে গিয়ে এমনও করে ফেলবে, তারা শিরক করতে থাকবে, এমন করবে যে তাদের নিজেদের নবীদেরকে বিধানকর্তা, আরও বড় বড় বিভিন্ন তকমা দিয়ে তারা এই গোলমেলে ব্যাপারটা ঘটিয়ে ফেলবে। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আমি আরও বিস্তারিত পরবর্তীতে ভিডিও দেব। তো আপনারা যে ব্যাপারটা এখন বুঝতে পারছেন সেটা হচ্ছে এটাই যে মূলত সিরিয়ায় আসলে যে ঘটনাটা ঘটেছে, আপনারা দেখছেন এক আসলে ঘটনা ঘটেছে অন্যরকম। এই জিনিসগুলো আমি গত 2023 সাল থেকে একের পর এক বলে আসছি যে এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে। একই ঘটনা ঘটে, যে এই ঘটনাগুলো ঘটে আর মানুষ সেন্টিমেন্ট তাদের মানে হয় কি, এখানে কোনো ডটস মেলানোর বা অ্যানালিসিস করে না, মানে যা সেন্টিমেন্ট ওইটাকে কাজে লাগিয়ে দেখবেন যে দেদারসে এই আল্লাহু আকবার দিতে 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 কমেন্ট বক্স একেবারে ভরে ফেলবে, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু ধরতে পারবে না কেউ যে কি দিয়ে কি হলো। অর্থাৎ বাশার আল আসাদ থাকলেই বা কি হতো, না থাকলেই বা কি হলো, কোনটা পক্ষে গেল বিপক্ষে গেল, বা আসলে টোটালিটির জন্য কোনটা বেশি ভালো হলো, এটা নিয়ে বোঝার কিন্তু বেশ সমস্যা রয়েছে। আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এখানে আপনারা দেখেছেন যে তুরস্ক একটা বড় ভূমিকা পালন করেছে সিরিয়ার যে আসাদ সরকার তাদের পতনের জন্য। তো এই তুরস্কের ক্ষেত্রে কি হবে, আসলে তুরস্ক ইতোমধ্যে আপনারা যত যা কিছুই ভাবেন না কেন, তুরস্ক ইতোমধ্যে মানে এটা কিন্তু অলরেডি আসলে পশ্চিমা ভুক্ত একটা দেশ, অর্থাৎ তাদের দলভুক্ত, নেটোর অংশ বিশেষ। তো এরদোয়ান খুব বেশি দিন আসলে আর আগামীতে টিকতে পারবে না, এরদোয়ানের পতন হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, এবং তারপরে তুরস্ক পুরোপুরি আসলে পশ্চিমা বলয়ের সাথেই একজোট হয়ে কাজ করতে থাকবে, এটা মোটামুটি বলা যায়। তো আমি পরবর্তীতে আবারও দেখাবো যে ইউক্রেন কেন্দ্রিক কি হতে পারে। ইউক্রেনে আমার সব থেকে যে আসলে প্রবাবিলিটি যেটা বলে, আমার মত হচ্ছে এটাই যে সেখান থেকে জেলেনস্কি এবং বাকি যারা আসলে ইহুদি রয়েছে তারা খুব অল্প সময়ের মধ্যে ইসরায়েলে পালিয়ে চলে আসবে এবং চারিদিক থেকে আসলে সকল ইহুদিরা আলিয়ার মাধ্যমে ইসরায়েলে এসে জমায়েত হবে এবং তারপরেই আসলে থার্ড টেম্পলটার ফাইনাল একটা দফারফা হবে এবং এটা মোটামুটি নিশ্চিত। তো যাই হোক, আগামীতে আরও ডটসগুলো মিলিয়ে দেখাবো ইনশাআল্লাহ।